নমস্কার, আমি বিশ্বরূপ, আজ নিউ ক্লাস বাংলায়। তাহলে এসে গেল বহু অপেক্ষাকৃত দিন, সুখবর আসতে চলেছে, রাইট? ভ্যাকসিন ডেভেলপমেন্ট। হ্যাঁ, ভারতেও এক্সপার্ট কমিটি, গভর্নমেন্ট নিয়োগ, যে এক্সপার্ট কমিটি নিয়োগ করেছিল সেই ভ্যাকসিনের এক্সপার্ট কমিটি, যেটা সেরাম ইনস্টিটিউট আর অ্যাস্ট্রাজেনেকা অ্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির যে কোভিশিল্ড ভ্যাকসিন ক্যান্ডিডেটটি, কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেটটি ট্রায়াল চলছিল ভারতেও, তারই এক্সপার্ট কমিটি পজিটিভ রেকমেন্ডেশন সেন্ড করেছে। এখন ডিসিজিআই, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, খুব তাড়াতাড়ি স্টেটে ড্রাই রান স্টার্ট হয়েছে। আপনাদের মধ্যে নিশ্চয়ই মিনিমাম একটা কোশ্চেন জেগে উঠেছে, ড্রাই রান মানে রিহার্সাল একটা, যে লজিস্টিক্যালি কোন একটা সাইটে, কোনো স্টেটের বিভিন্ন সাইটে সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা, ড্যামিক যাদেরকে দেয়া হবে তাদেরকে লাইনে রেখে তার সমস্ত কিছু দেখা, মেজার করা, সেটাকেই বলে ড্রাই রান। লজিস্টিক অল দিক, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে সেগুলোকে ভেরিফাই করা, এক একজনের যারা ভ্যাকসিন ক্যান্ডিডেট নেবে তাদেরকে ভেরিফাই করা, সেই প্রসিডিওর, ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি সবসময় থাকছে কি না তার প্রসিডিওর, বা তার ফ্রিজার সব ঠিকঠাক আছে কি না সেগুলোকে ভেরিফাই করা, সমস্ত কিছু এগুলো ড্রাই রানের আন্ডারে পড়ে। তো যাই হোক, এই মুহূর্তে সত্যিই, যেটা আমি আগের দিন বলেছিলাম, বছর শেষের দিন, যে আমরা নতুন বছরে নিশ্চয়ই কোনো ভালো খবর শুনবো, কারণ অনেক দিন ধরেই ফেজ 3 সেরাম ইনস্টিটিউটের আর অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের এই যে কোভিশিল্ড ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট ট্রায়াল রান চলছিল, ফেজ 3-তে ট্রায়াল রান চলছিল, এবং তারা যে জমা করেছিল এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্যে, সেটা আমরা শুনেছিলাম। তো সেটার কি প্রসেস এগিয়েছিল না, একটা এক্সপার্ট কমিটি তার বিভিন্ন ডেটা, তার এফিকেসি, তার সেফটি, তার রিস্ক ফ্যাক্টর, এগুলোকে অ্যানালাইজ করছিল, এবং তাদের অ্যানালাইসিস, তার রিপোর্টটাই বেসিক্যালি তাদের রেকমেন্ডেশন হিসেবে আসে, যেটাকে অ্যাপ্রুভাল করা হবে কি অ্যাপ্রুভাল করা হবে না। তো যখন সেটা পজিটিভ একটা রেকমেন্ডেশন আসে, দ্যাট মিনস আমাদের বুঝতে হবে যে খুব তাড়াতাড়ি হয়তো ডিসিজিআই এই কোভিশিল্ড ভ্যাকসিনটা, কোভিড-19 ভ্যাকসিনটিকে, ক্যান্ডিডেটটিকে অ্যাপ্রুভালের দিকে এগোবে, এবং সেই জন্যেই বিভিন্ন তৎপরতার সাথে বিভিন্ন স্টেটের বিভিন্ন সেন্টারে এক একটা সাইট যেখানে ভ্যাকসিনেশন করা হবে, এরকম কিছু সাইট ঠিক করে সেখানে যারা ভ্যাকসিন দেবে তাদেরকে তারা যে ট্রেন্ড হয়েছে তাদের সেগুলোকে এক জায়গায় করে একটা ড্যামি রিহার্সাল করা হবে, যে আমরা এই ভ্যাকসিন এতগুলো ড্যামিকে আমরা দিতে পারছি, বা লজিস্টিক্যালি সেগুলোকে এসেছে, বা এভরিথিং সেই সাইটের সব কিছু যেগুলোকে মেনটেন করা হয় সেগুলো সব ঠিকঠাক আছে। তো যাই হোক, এটা একটা রুটিন প্রসিডিওরস, এবং এই রুটিন প্রসিডিওরটা আজকে চলবে। তাহলে এই মুহূর্তে এটা নিশ্চয়ই আপনাদের কাছে একটা বিশাল আশার আলো, প্রত্যেকের কাছে আশার আলো। কিন্তু ঘটনা হচ্ছে যে বর্তমানে আমাদের যত সংখ্যক জনসংখ্যা, তত সংখ্যা নিশ্চয়ই আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবল এত তাড়াতাড়ি হবে না, এটা আমাদেরও বুঝতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের একটু পেশেন্স রাখতে হবে, রাইট? দেখবেন পলিসিতে হয়তো ইনিশিয়ালি যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করেন, ডক্টর হোক, নার্স হোক, হেলথ কেয়ার আদার কর্মী হোক, তারাই হয়তো ইনিশিয়ালি পাবেন, তারপরে অ্যাডিশনাল বিভিন্ন বয়স্ক মানুষদের এনলিস্টেড করে হয়তো তাদেরকে দেয়া হবে। তো যাই হোক, এই ভ্যাকসিনেশন প্রক্রিয়াটা একটা ড্রাই রান হিসেবে স্টার্ট হচ্ছে, এবং কয়েকদিনের মধ্যে
আগামীকাল হতে পারে, আগামী পরশু হতে পারে, এক সপ্তাহের মধ্যে হয়তো হতে পারে, যে ডিসিজিআই যে একটা পজিটিভ একটা অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে, সেটা একটা আঁচ করতে পারা যাচ্ছে। এই যে আগামী এই নতুন বছরে যে এরকম একটা ভ্যাকসিন খুব তাড়াতাড়ি আসবে, এটা আমি অনেক আগেই আঁচ করেছিলাম এবং বারবার আপনাদের ইন্ডিকেশন দিয়েছিলাম যে হয়তো আমরা নতুন বছরে খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর শুনবো। তো এটাই ভালো খবর বেসিক্যালি, যে কোভিশিল্ড এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটি ফেজ ট্রায়ালে যেটা ছিল, ফেজ 3 ট্রায়ালে যেটা ছিল, সেটা এক্সপার্ট কমিটির একটা পজিটিভ রেকমেন্ডেশন পেয়েছে। দ্যাট মিনস it may be approved soon by DCGI. তো যাই হোক, এই মুহূর্তে এটা রিয়েলি আনন্দের। আমিও খবরটা যখন দেখলাম আমিও খুব এক্সাইটেড হয়ে পড়লাম, সেই কারণেই হঠাৎ করে চলে এলাম। তো আরেকটা জিনিস যেটা আমার অনেক দিন ধরেই চিন্তা, যেটা অনেক দিন ধরেই আমি আলোচনা বারবার করে এসেছি, তো সেটা হচ্ছে যে কোনো কোম্পানি আজ পর্যন্ত কিন্তু বলেনি যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা নিলে, তাদের যে কোনো ভ্যাকসিন ক্যান্ডিডেট নিলে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে, যে সেগুলো লং টার্ম চলবে বা লং টার্ম প্রিভেন্টিভ মেজার দেবে। তো মিনিমাম সবাই কিন্তু 3 মান্থ প্রিভেন্টিভ মেজার দেবে, এরকমই আমি শুনছি বলছে। যেমন মডার্নার ক্ষেত্রে 3 মান্থের কথা বলা হচ্ছে কোথাও, কিন্তু কোথাও কিন্তু যে লং টার্ম বা লাইফ টাইম এরকম কিন্তু কোথাও বলা হচ্ছে না, বা স্টিল কোথাও কিন্তু কেউ এই কথা নিয়ে আলোচনাও করছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা একটা বিশাল বড় সামনের দিনের একটা বড় স্টাডি, সেই স্টাডিটা কিন্তু কন্টিনিউ চলছে। সেই স্টাডি থেকেই বোঝা যাবে যে ভবিষ্যতে দ্বিতীয় পর্যায়ের একজনকে ভ্যাকসিন দেয়া হলো, তাকে আবার কবে নিতে হবে, না নিতেই হবে না, এই কোশ্চেনটা কিন্তু এত সহজে এত তাড়াতাড়ি আমাদের কাছে উত্তর আসবে না। তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তবে আমি তর্কের খাতিরে যদি ধরে নিই 3 মাস বা 4 মাস, তাহলে আমাদের মাল্টিপল ডোজের প্রয়োজন হয়ে পড়বে আগামী দিনে। তাই এই বিপুল সংখ্যক মানুষের ভ্যাকসিন ঘরে ঘরে পৌঁছাতে এবং সেটাকে মেনটেন করতে, মানে শুধু একবার পৌঁছে দিলাম তো নয়, যদি সেটা 3 মাস 4 মাস পর আবার বুস্টিং করার প্রয়োজন হয়, সেটাকেও ঘরে ঘরে পৌঁছাতে আমাদের যে ক্যাপাসিটি, যে সংখ্যক বেসিক্যালি এই ভ্যাকসিনটা তৈরি করার প্রয়োজন, ম্যানুফ্যাকচারিং করার প্রয়োজন, সেটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। তাই আমরা সেই দিকেও কিন্তু এখন নজর রাখবো। এখন আমরা পেয়ে গেলাম, আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি একটা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল হয়তো আমরা পেয়ে যাব, যেহেতু এক্সপার্ট কমিটি পজিটিভ একটা রেকমেন্ডেশন দিয়েছে। আপনারা এটা দেখেছিলেন যে মডার্নার ভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেটের ক্ষেত্রেই হোক বা ফাইজারের ভ্যাকসিন ক্যান্ডিডেটের ক্ষেত্রেই হোক, প্রথমে কিন্তু সব রেগুলেটরি সংস্থার কাছেই এক্সপার্ট কমিটি তাদের রেকমেন্ডেশন পাঠিয়েছিল। মানে এক্সপার্ট কমিটি দেশের বিশেষজ্ঞ ডাক্তার, ভাইরোলজিস্ট, যারা এই ইনফেকশনস ডিজিজ স্পেশালিস্ট, এদেরকে নিয়ে কিন্তু পাবলিক হেলথ স্পেশালিস্ট, এদেরকে নিয়ে কিন্তু তৈরি হয়। এবং তারা এই যে ট্রায়ালটা হয়, সেই ট্রায়ালের বিভিন্ন যে ডেটাগুলোকে সাবমিট করতে হয়, সেগুলোকে দেখে একটা রেকমেন্ডেশন করে থাকেন যে সেটা ইয়েস, রিস্ক ফ্যাক্টর আর বেনিফিট ফ্যাক্টর এইগুলোকে বিচার করে যখন বেনিফিট অনেক বেশি বেড়ে যায় রিস্ক ফ্যাক্টরের থেকে, তখন এগুলোর এক্সপার্ট কমিটি সাধারণত পজিটিভ একটা রেকমেন্ডেশন দিয়ে থাকেন। তো এক্ষেত্রেও তাই হয়েছে। এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটি, কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেটটি, এটাও কিন্তু এক্সপার্ট কমিটির পজিটিভ রেকমেন্ডেশন পেয়েছে। এবং সেই জন্যই আজকে এত সাজো রব, এই রিহার্সাল চলছে কিভাবে এটা ডিস্ট্রিবিউশন করা হবে, কোন কোন সাইট থেকে যারা ট্রেনিং নিয়েছে তারা কতটা এফিসিয়েন্ট হয়ে উঠেছে, কিভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব হবে, সেই নিয়ে স্টাডি আজকে ড্রাই রান। তো যাই হোক, কোথাও কিছু ছিল না, একটা ভ্যাকসিন আসছে, এটাও আমাদের কাছে সত্যি একটা বিশাল বড় নিউজ। এবং আমরা আগামী দিনে তাকিয়ে থাকব যে অন্যান্য যে সমস্ত ভ্যাকসিন
ক্যান্ডিডেটগুলো ভারতে ফেজ 3-তে আছে বা যারা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করছে বা করতে চলেছে বা করেছে, তাদের ফেটে আগামী দিনে হবে, তত লাইনটা খুব ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। তো আমাদের মতো দেশে বেসিক্যালি যত কোম্পানি, যে কোম্পানিগুলো আজকে লাইনে দাঁড়িয়ে আছে একটার পর একটা, আয়দার তারা ফেজ 3 ট্রায়াল চালাচ্ছে অথবা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করেছে, তাদের তাদের রিপোর্টটা এক্সপার্ট যে কমিটি থাকে তারা কি দেয়, সেটাও আগামী দিনে আমরা তাকিয়ে থাকবো। কারণ আমাদের মতো দেশে যেখানে বহু মানুষ, মানে কোটি কোটি লোক, মানে 130 কোটি মানুষের দেশ, সেখানে আমাদের সাপ্লাইটা, সেই সাপ্লাই চেনটা বা সেই সাপ্লাই বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন কোম্পানির যে ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন অ্যাপ্রুভাল হলে সেটা অ্যাভেলেবিলিটিটা বলতে চাইছি, যে যত বেশি হবে আমাদের ক্ষেত্রে তত সুবিধে, তাহলে আমাদের অ্যাভেলেবিলিটিটাও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে কম সময় লাগবে। তো যাই হোক, এটা তো একদিক দিয়ে ভালো খবর। আর একটা পয়েন্ট যেটা আমি বললাম, সেই পয়েন্টটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন বা করেছেন, যে এই ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো কতদিন এফেক্টিভ সেটা কিন্তু এখনো আমাদের কাছে ক্লিয়ার না। 3 মাস না 4 মাস না 6 মাস, এটা কিন্তু এখনো কেউ ক্লিয়ার করছে না। তাই এর পরের ফেজটাও কিন্তু আমাদের কাছে আবার একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা এই 2021 এই নতুন বছর শুরু করেছি। এই চ্যালেঞ্জটা একটু পজিটিভ চ্যালেঞ্জ। আগের বছরে সব ছিল নেগেটিভ চ্যালেঞ্জ। এই বছরে আমাদের যে চ্যালেঞ্জটা, সেটা একদম পজিটিভ চ্যালেঞ্জ। ভ্যাকসিন তৈরি করে ফেলেছে অনেক কোম্পানি, ট্রায়াল করে ফেলেছে অনেক কোম্পানি, ভেরি গুড রেসপন্স রয়েছে, অনেক ভালো ভালো পজিটিভ ইন্ডিকেশান রয়েছে, এফিকেসি, সেফটি, সব কিছু পজিটিভ ইন্ডিকেশান পাওয়া গেছে প্রিভিয়াসলি। ফেজ 1 ফেজ 2 ট্রায়াল প্রত্যেকটা ভ্যাকসিন ক্যান্ডিডেটেরই মানে প্রশংসনীয়, আশার আলো। তাহলে ফেজ 3-তে অনেকের ক্ষেত্রে অনেকে এগিয়ে আছে, যেমন ফাইজার যে অ্যাপ্লিকেশান করেছে, ফাইজারের তো অলরেডি ইউএসএ FDA এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, ইংল্যান্ডে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, রাইট? আরও অন্যান্য দেশে, কিছু দেশে তারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে অলরেডি, তাদের একটা গ্লোবাল ডেটা সেট রয়েছে। তার মধ্যে ভারতেও যে ট্রায়াল চলছে, তো কালেকটিভলি তাদের হাতে বহু ডেটা রয়েছে। ট্রায়াল ডেটা মানে ট্রায়াল ডেটা, যেগুলো হেলথি ভলেন্টিয়ারের উপর প্রয়োগ করা হয়েছিল, সেই ডেটাগুলোই যখন একসাথে জমায়েত হয়ে ভারতে জমা পড়বে, কারণ এখন ইন্টারন্যাশনাল ডেটা নতুন অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এগুলো গ্রহণ করা হয়, তার ফলে আমাদের কাছে খুব তাড়াতাড়ি হয়তো ফাইজারেরও রিপোর্ট কিছু শুনবো আগামী দিনে, রাইট? তো আমি এটাই বলতে চাইছি যে এই যে প্রসিডিওরটা আমাদের স্টার্ট হয়েছে এই পজিটিভ চ্যালেঞ্জ নিয়ে, এই পজিটিভ চ্যালেঞ্জ এই কারণে বলছি, আমাদের কাছে এই মুহূর্তে ক্লিয়ার না যে এই ভ্যাকসিন, যে কোম্পানিরই ভ্যাকসিনটা, ক্যান্ডিডেটটা অ্যাপ্রুভাল হোক না কেন আমাদের দেশে, এমার্জেন্সি ইউজ হিসাবেই তো প্রথমেই আসবে, সেই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা কতদিন এফেক্টিভ কোভিড-19 ইনফেকশনের এগেনস্টে, সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু জানা চাই। এবং সেই কোশ্চেনের উত্তরটা জানা না থাকলে আর একটা বড় চ্যালেঞ্জ আগামী দিনে। সেই কোশ্চেনের উত্তরটার দিকে তাকিয়ে থাকবো, নিশ্চয়ই আমরা পাবো। ট্রায়াল যখন চলছে, সেই ট্রায়ালে যখন বয়স বাড়বে, সময় পেতে হবে, তো প্রত্যেককে সময় পেতে হবে। সময়টা তো আর এই ধরুন 1 বছর আমাদের চললো 2020, সেখানে ট্রায়াল চললো, টাইমটাও তো কম পাওয়া গেছে। যে কোনো কোম্পানি যে খুব টাইমটা বিশাল পেয়েছে এরকম নয়, খুব কম টাইমের মধ্যে এতটা আউটপুট, এটা কিন্তু একটা বিশাল মানে বলতে পারি মহাযজ্ঞ হয়েছে। যে সমস্ত কোম্পানি এই ধরনের ডেভেলপমেন্ট করেছে, তারা কিন্তু বিশাল একটা মহাযজ্ঞ চালিয়েছে। সেখানে সবাইকার রোল, সে ডাক্তার হোক, গবেষক হোক, ভলেন্টিয়ার হোক, প্রত্যেকে কিন্তু একটা বিশাল কন্ট্রিবিউট করেছে
এমন একটা ক্রাইসিস মোমেন্টে আজকে সারা পৃথিবী একটা কোভিড-19 ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? সেই ক্রাইসিসে কিন্তু প্রত্যেকজন এখানে মানে বিশাল কন্ট্রিবিউট করেছে এবং উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম। তো যাই হোক, আমরা ওই কোশ্চেনটার জবাব মানে অ্যান্সার মানে একটা রিসার্চ ট্রায়ালই তার অ্যান্সার দেয় এবং সেই অ্যান্সারটার দিকে আমরা তাকিয়ে থাকব। তো সেইটা যদি আমাদের কাছে বছরে একটা হোক, যে 12 মাস এফেক্টিভ হচ্ছে, সেটা যদি হয়, সেটাও অনেকটা বাঁচোয়া। কারণ অনেকটা গ্যাপ হলে কি হবে, ম্যানুফ্যাকচারিং করতেও তো সুবিধা। প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন অ্যামাউন্ট ম্যানুফ্যাকচারিং করার ক্যাপাসিটি একটা কোম্পানির থাকে। রাতারাতি যদি ম্যানুফ্যাকচারিং 3 গুণ 4 গুণ করে দেওয়া হয়, তখন কোয়ালিটি নিয়ে অনেক কোশ্চেন থেকে যায়। তাহলে সেইখানে যদি আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলোর টাইমটা, যদি আমাদের ডোজিং টাইমটা 6 মাসের জায়গায় 1 বছরও যদি হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় অনেক ক্ষেত্রে ম্যানেজ করা। মানে একটা প্যান্ডামিককে ম্যানেজ করতে গেলে বিভিন্ন প্যারামিটার নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে তাহলে সেই প্যারামিটারটা অনেকটা সুবিধা হয়ে যায়। তখন সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই। কিন্তু আজকে আমাদের কাছে এটা একটা সুখবর যে আজকে ড্রাই রান স্টার্ট হয়েছে। এক্সপার্ট কমিটির একটা প্রথম রেকমেন্ডেশন এসছে, পজিটিভ রেকমেন্ডেশন। তো এটার উপর বেস করে আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো আরও অন্যান্য ভ্যাকসিন ক্যান্ডিডেট যেগুলো এমার্জেন্সি ইউজের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবে বা করেছে, সেগুলোর রিপোর্টের দিকে। আর ইন দ্য মিন টাইম আমরা প্রত্যেকেই যেটা করব, নিজস্ব সাবধানতা বজায় রাখবো সব জায়গায়, কি কর্মক্ষেত্রে, কি বাড়িতে, কি বাড়ির বাইরে, কি ঘরে আর ঘরের বাইরে। একটা রিসেন্ট ভিডিও দিয়েছি, দেখবেন, খুব বাংলায় তৈরি করা। বেসিক্যালি ভিডিওটা আমাদের দুটো ভার্সানই হয়, ইংলিশে হয়, বাংলাতেও হয়। ঘরে বাইরে কিন্তু আমরা কিভাবে রিস্ক ফ্যাক্টরগুলো ছড়াই, আপনারা গিয়ে আবার দেখবেন যে সেটার মধ্যে যে সায়েন্টিফিক তথ্যটা আছে, এটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করণীয়। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো যেগুলো আমরা নিয়ে আসি, প্রত্যেকটা কিন্তু সাধারণ মানুষের কাজে লাগবে। সেই অনুযায়ী যে ইনফরমেশান, একটা সঠিক ইনফরমেশান, একটা গাইডেন্স, সায়েন্টিফিক একটা গাইডেন্স, সেই গাইডেন্সটা তুলে ধরার জন্যই আমাদের এই ভিডিওগুলোকে করা। এবং কখনো কখনো কোনো সায়েন্টিফিক তথ্য তুলে ধরার জন্যে, যে সায়েন্টিফিক তথ্যগুলো আপনাদেরকে এনরিচ করবে। তো যাই হোক, আপনারা হঠাৎ করে এলেন। মধুশ্রী মণ্ডল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোশ্চেনটা আমি পাওয়ার পরই বেসিক্যালি আজকে তো 1 জানুয়ারি, স্বাভাবিকভাবে বাড়িতে খুব ব্যস্ত ছিলাম। বাড়িতে খাওয়া দাওয়া, রান্না বান্না, নতুন বছরে একটু অন্যরকম মুড থাকে প্রত্যেকের বাড়িতেই, যেটা থাকে আমাদের বাড়িতে এখানেও ছিল। তো আমি আপনার মেসেজটা পাওয়ার পরই আজকের এই লাইভে এলাম, যে ড্রাই রান সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন। তো ঘটনা হচ্ছে যে ড্রাই রান মানে একটা রিহার্সাল, যে একটা ভ্যাকসিন যখন দেয়া হবে, সেটা সেই দেওয়াটাকে যখন রিয়েল ভ্যাকসিন দেয়া হবে, সেটাকে কিভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছে, এবং একটা সেন্টার বা সাইটে সমস্ত কিছু অ্যাভেলেবল আছে কিনা, বা সমস্ত কিছু সাপ্লাই চেন ঠিকঠাক সেখানে পৌঁছাচ্ছে কিনা, বা তার ইনস্ট্রুমেন্টেশন সব ঠিকঠাক আছে কিনা, যারা দেবে তারা ঠিকঠাক অর্গানাইজ কিনা, বা তারা কতটা এফিসিয়েন্ট হয়েছে, সেগুলো ড্যামি ক্যান্ডিডেটের উপর প্রয়োগ করে সেগুলোকেও দেখা হয়। এরকমভাবে একটা রান করে একটা প্রিপারেশননেস, মানে আপনি কতটা প্রিপেয়ার্ড, একটা সেন্টার কতটা প্রিপেয়ার্ড, এগুলো তো সবই তো একটা হেলথ মানে ডাক্তার বা যারা একটা হেলথ সেন্টার বা একটা সাইট থাকবে, যে এই সাইটে ভ্যাকসিন দেওয়া হবে, রাইট? সো সেই সাইডের প্রিপারেশনটা কি অ্যাক্টিভ করার জন্য, সেই সাইডের প্রিপারেশনটা কি একটা সব দিক থেকে যে সুস্থভাবে পরিচালনা করতে পারছে, সেটা দেখার জন্যই কিন্তু এই ড্রাই রানটার কথা বলা হয়েছে এবং সেটা চলছে। তো যাই হোক, আমরা তাহলে একটা খুব ভালো খবর নতুন বছরে পেলাম। কিন্তু আমি যে কথাটা বললাম, শাশ্বত গোস্বামী, আপনার প্রচেষ্টা সত্যি আমাদের জীবনের প্রকৃত আলোর দিকে নিয়ে যায়। নমস্কার, থ্যাংক ইউ শাশ্বতবাবু। তো ঘটনা হলো যে প্রচেষ্টা আমরা সবাই করছি, নিউক্লিয়াসের প্ল্যাটফর্মে আমরা কিন্তু অনেকে এই প্রচেষ্টাই করছি।
যারা আমি নিয়মিতভাবে এসে আপনাদেরকে সায়েন্টিফিক তথ্য, যে তথ্যগুলো আপনাদের জানা খুব দরকার এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ড বা সায়েন্সটাকে বা তার পেছনের অথেন্টিক ইনফরমেশনগুলোকে বা তার পেছনের কোশ্চেনগুলোকে, যে কোশ্চেনগুলোর অ্যান্সার এখনো নেই, যেমন আজকে বললাম যে এই যে ভ্যাকসিনটা দেওয়া হবে এটা কি সেরাম ইনস্টিটিউট কোনোদিন বলে দিয়েছে এটা 4 মাস এফেক্টিভ থাকবে বা 6 মাস এফেক্টিভ থাকবে? কোথাও কোনো মিডিয়াতে কিন্তু বলা নেই, কারণ এটা কিন্তু এখনো রিসার্চ বা ট্রায়ালের আন্ডারে আছে, ইভেন বড় সব কোম্পানির। তো আমরা মিনিমাম ধরে নিতে পারি 3 থেকে 4 মাস রাইট নাও যে এই ভ্যাকসিন এফেক্টিভ হবে। যদি এটা 8 মাস এফেক্টিভ হয় বা 10 মাস এফেক্টিভ হয় সেটা আরেকটু সময় না গেলে তো বোঝা যাবে না, কারণ তাদেরকে আমরা ট্রায়াল করেছি, হয়তো 3 মাস আগে ট্রায়াল করেছি, তাদের ডেটাটা থেকে আমরা বলতে পারি 3 মাস, রাইট? এখন তো আমরা 8 মাস বলতে পারি না, কারণ 8 মাস হয়নি। তো অনেক লিমিটেশন আছে এই 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 ধরনের প্যান্ডামিককে ওভারকাম করতে গেলে অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সেটাই আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম যে উইথ সময়, মানে সময়ের রেসপেক্টে হয়তো আমরা এই অ্যান্সারটাও পাবো, তবে এই অ্যান্সারটা আগামী দিনে আমরা যদি 2-4 মাসের মধ্যে পেয়ে যাই যে 8 মাস হচ্ছে, তাহলেও বেটার। কারণ আমাদের তাহলে ওই 8 মাস, যে যাকে আজকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন তাকে 8 মাস পরে দিতে হবে। যদি 4 মাসের মধ্যে হয়ে যায় তাকে আবার 4 মাস পরে দিতে হবে। তাহলে ম্যানুফ্যাকচারিং কতগুণ বাড়াতে হবে এত মানুষকে পৌঁছানোর জন্য, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ। সেই জন্য আমি বললাম আজকে পজিটিভ চ্যালেঞ্জের কথা। আমরা আগের বছরে সব ছিল নেগেটিভ চ্যালেঞ্জ, কোনো কিচ্ছু নেই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছাড়া, আর যে সমস্ত মেডিসিন এসছিল সব জাঙ্ক, কোনো মেডিসিনে কোনো কাজ করেনি, কিন্তু ওগুলো এসেছিল, অ্যাপ্রুভাল পেয়েছিল, এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছিল। তো যাই হোক, সেই জন্য এবছরে পজিটিভ চ্যালেঞ্জ নিয়ে আমরা শুরু করছি এবং আমরা সবাই পজিটিভ থাকব। আশা করি আমরা সকলে এই প্যান্ডামিককে জয় করব। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেন, নিউক্লিয়ার হেলথ প্ল্যাটফর্ম, এটা অনেকের অনেক প্ল্যাটফর্ম থাকে। আমি অ্যাজ এ গবেষক সায়েন্টিস্ট হয়ে এই প্ল্যাটফর্মটা 2 বছর আগে স্টার্ট করেছি এবং আমি রিয়েলি খুব মোটিভেটেড এই প্ল্যাটফর্মটাকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, খুব সাধারণ ওয়েতে, বিশাল ঝাঁ চকচকে করে নয়। আমি খুব সাধারণভাবে আপনাদের কাছে এসেই এই ধরনের সায়েন্টিফিক ইনফরমেশন শেয়ার করব, গল্প করব, গল্পের ছলে অনেক কোশ্চেনের অ্যান্সারও দেব। এইভাবেই আমরা এগিয়ে চলব এবং আশা করি এটা আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা দিন 5 থেকে 10 মিনিট নিউক্লিয়ার হেলথের জন্য রাখবেন। যদি নিউক্লিয়ার হেলথ ভালো লাগে আপনার, আসবেন, পেজে কিছু না কিছু পোস্ট থাকলে দেখবেন, শেয়ার করবেন, নিজেকে এনরিচ করবেন আর আমাদের ফিডব্যাক দেবেন যে কোনটা ভালো হচ্ছে, কোনটা ভালো হচ্ছে না, আরেকটু এটা করলে ভালো হয়, কারণ আপনারাই কিন্তু বুঝবেন। আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করব, এটুকুনি বলতে পারি। রীতাপাল, থ্যাংক ইউ। আপনাদের তো এখন সকাল, নিশ্চয়ই সকলে ব্যস্ত আছেন, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, জাস্ট আপনাদেরকে দেখছি যারা মেসেজ করেছেন। মধুশ্রী মণ্ডল, থ্যাংক ইউ। আপনি মেসেজটা দিয়েছেন বলেই কিন্তু আমি আজকে এলাম, নাহলে হয়তো আমি আজকে আসতাম না। আমি আজকে বললাম যে 1 জানুয়ারি সবাই ব্যস্ত থাকে, একটা নতুন বছর একটা আনন্দের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা, বাড়ির মধ্যে বিভিন্ন রকমের ভালো মন্দ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যেটা আমরা সেলিব্রেট করি সেটাই করছিলাম। তো আপনার মেসেজটা পাওয়ার পরই আমি এই লাইভটা করতে এলাম। পজিটিভ থাকতেই হবে দাদা রীতাপাল, এক্স্যাক্টলি। আমরা পজিটিভই থাকতে হবে আমাদের, কারণ আমরা পজিটিভ যদি না থাকি তাহলে তো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করবো বেসিক্যালি। আমাদের হিউম্যান এই যে টোটাল শরীর বা আমাদের যে হিউম্যান নেচার, আমাদের সমস্ত সিগন্যাল সব ব্রেন থেকে আসে, রাইট? হাতটা একটু ছ্যাঁকা লেগে গেল, সেন্সারি সিগন্যাল, রাইট? আনন্দে আছেন আরো আনন্দে, তাও একটা সিগন্যাল। কষ্টে আছেন, সেটাও একটা সিগন্যাল। সব সিগন্যাল আমাদের যেমন সিগন্যাল, আপনি যেমন নিজেকে মাইন্ডসেট তৈরি করবেন, আমাদের এক্সপ্রেশন ডিফারেন্ট হয়। আমরা যদি ডিপ্রেস থাকি আমাদের এক্সপ্রেশন ডিফারেন্ট হয়, শরীরের প্রত্যেকটা সেল তখন ডিফারেন্টভাবে কাজ করে, ডিসব্যালেন্স হয়ে যায়। আমরা যদি খুব পজিটিভ মুডে থাকি বা থাকার চেষ্টা করি বা পজিটিভ অ্যাক্টিভিটিস করি, তাহলে দেখবেন আপনি
অনেক ভালো আছেন। তো আমাদের ভালো থাকার লক্ষ্য নিয়ে এগোতে হবে, সেই কারণেই পজিটিভ থাকার দরকার। এবং সেই জন্যই এই প্যান্ডামিক টাইমে আমাদের মেন্টাল হেলথের কথা আমরা বারবার বলেছি, যে মেন্টাল হেলথটাকে আমরা কেন বেশি জোর দেব। কারণ চারিদিকে তো শুধু নেগেটিভ। 2020 মানে পুরো সারা বছরটা নেগেটিভ। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সমস্ত পজিটিভ দিকগুলোকে তুলে ধরার জন্যে। এত নেগেটিভ খবর ছিল, সেখান থেকে আমি আপনাদের চেষ্টা করেছিলাম পজিটিভ দিকগুলোকে তুলে ধরার জন্যে, আপনাদেরকে মোটিভেট করার জন্যে। তো ঘটনা হচ্ছে যে একটাই ওষুধ আমাদের কাছে ছিল, বেসিক্যালি প্রিভেন্টিভ মেজার, যেটাকে আমি ওষুধ হিসেবে বলতে চাই, যে মাস্ক পরো রে, ডিস্টেন্স মেনটেন করো রে, ক্রাউডে যেও না। এই তিনটে জিনিস ছাড়া, আর স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তো হসপিটালে ভর্তি হলে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এই জিনিসগুলো ছাড়া আর কিছুই কিন্তু আমাদের কাছে ছিল না। কিন্তু এই নতুন বছরে দেখুন, আমাদের ভারতেও নতুন আলো ভ্যাকসিনের উদিত হতে চলেছে। ইতিমধ্যে ব্রিটেনে, ইউএসএ, সেখানেও অনেকগুলো ইমার্জেন্সি ইউজার হিসাবে অ্যাপ্রুভাল পেয়েছে। তো ক্রমান্বয়ে আমরা ভ্যাকসিনেশন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কম বেশি শুরুও হয়ে গেছে। তো সেক্ষেত্রে সারা পৃথিবীর আজকে ভ্যাকসিন লাগবে, এত পপুলেশনের ভ্যাকসিন লাগবে। তো সেই কারণে কিন্তু এটা একটা সত্যি পজিটিভ চ্যালেঞ্জের টাইম। আমরা করোনাকে হয়তো জয় করব, কিন্তু আমাদের পজিটিভ চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আছে সামনের দিনে, সেই চ্যালেঞ্জগুলো সবগুলো পজিটিভ। আমাদের ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ আছে, যে এত ডোজ তৈরি করার চ্যালেঞ্জ আছে। আমাদের এগুলোকে ডিস্ট্রিবিউট করার চ্যালেঞ্জ আছে। কাদেরকে আগে দেবো, কারা আগে পাবে, সেই লিস্টিং করাটাও চ্যালেঞ্জিং কাজ। এটা কতদিন থাকবে, এই যে ভ্যাকসিনটা দেয়া হবে তারা কতদিন এফেক্টিভ থাকবে, সেটার রিসার্চটাও একটা চ্যালেঞ্জিং কাজ। তারপর আবার তাদেরকে সেকেন্ড ডোজ যখন দেওয়া হবে, সেকেন্ড টাইম দেওয়া হবে, কতদিন পর দেওয়া হবে সেটাকে খুঁজে বার করতে হবে, নাহলে প্রথম ভ্যাকসিন দেওয়ার বিতা হয়ে যাবে, রাইট? যদি এটা 3 মাস পর দিতে হয় আবার, তাহলে তাদেরকে আবার 3 মাস পর দিতে হবে। তাহলে বিশাল একটা ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ চলে আসছে, এত সংখ্যক মানুষের ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আমরা আগামী এই বছরটা চলবো। তাই আপনারাও চ্যালেঞ্জ নিন, নিজেকে কোভিড থেকে দূরে রাখবো, এই পজিটিভ চ্যালেঞ্জটা আপনারাও নিন। সুখী মিত্র বলেছে, খুব ভালো কথা বলেছে, আমি সবসময় পজিটিভ থাকি দাদা। দ্যাটস দ্য থিং। আমাদের লাইফে প্রত্যেক মুহূর্তে বহু নেগেটিভ জিনিস থাকে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ইকোনমিক ট্রেস, জব প্লেসের ট্রেস, পার্থিব চাহিদার ট্রেস, সংসারে সামটাইমস স্ট্রেস, ভালো মন্দ মিশিয়ে সবসময় কিছু না কিছু আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে এফেক্ট করেই। সেইখান থেকে ভালো থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং পজিটিভ। আমরা যদি পজিটিভ থাকি, উই অ্যাকসেপ্ট দ্য পজিটিভ চ্যালেঞ্জ। তাই আজকে এই নতুন বছরটাকে আমি পজিটিভ চ্যালেঞ্জ এই হিসাবেই দেখছি। আমাদের প্রত্যেকের কাছে এটা একটা পজিটিভ চ্যালেঞ্জ, যে আমরা করোনাকে প্রতিহত করব, করোনাকে দূরে রাখবো, প্রিভেন্টিভ মেজার নেব, আর সমাজের সচেতনতা বাড়াবো। সচেতনতা বাড়াতে আপনারা অনেকে ভূমিকা গ্রহণ করছেন, আমি নিজে দেখি যখন আপনারা শেয়ার করেন। আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমার সাথে কিন্তু আপনারা এই সমাজের সচেতনতা বাড়াতে কাজ করছেন, আমি অ্যাডমিট করছি। আপনাদের সাপোর্ট ছাড়া এই 30টা শেয়ারই হোক, 40টা শেয়ারই হোক, 50টা শেয়ারই হোক, এই প্রোগ্রাম, যেটা সচেতনতামূলক প্রোগ্রাম বা সঠিক ইনফরমেশন নিয়ে আসার জন্য যে প্রোগ্রাম, এটা কোনোদিন সফল হতো না যদি আপনারা এটাকে ভালোবেসে শেয়ার করতেন। আমি এলাম, কোনো টাইম নেই, আপনারা 5 জন, 10 জন, 20 জন হলেও যে আসেন, এই প্রোগ্রামটা কন্টিনিউ করতো না যদি না আপনারা আসতেন। তাই এই প্রোগ্রামটা আগামী দিনেও কন্টিনিউ করবে, এটাই আমার মূলধন, এটাই আমার রসদ। আপনাদের আশাটাই আমার রসদ, আপনাদের মোটিভেশনটাই আমার রসদ। তো আমার এক বন্ধু রিসেন্টলি আমেরিকাতে, যে 3 বছর ধরে সে দেখছে, তো আমি প্রথমে আমার আরেকটা ওয়েবসাইট আছে newcred.com, যেটা আমার ইউএসএ একটা আমি কোম্পানি করেছি, যেটা এখনো ফুললি অ্যাক্টিভ না, আমি অ্যাক্টিভ হব আস্তে আস্তে। সো 3 বছর মোটামুটি আমি হেলথ রিলেটেড
ইনফরমেশান, সায়েন্টিফিক ইনফরমেশান লিখে, ব্লগ লিখে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি। তো সে আমাকে বলছে আগের দিন, জাস্ট ফোন করেছিলাম, অনেকদিন আড্ডা হয়নি, বলছি তুই আর কতদিন এরকমভাবে করবি, এবার একটু রেভিনিউ দেখ। আমি বললাম দেখো দাদা, সে আমার থেকে সিনিয়র একটু, আমি বলছি আমি এটা করছি ভালোবেসে করছি। এটা 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 আমি যখন প্রথম করেছিলাম, যখন আমি লিখতে শুরু করেছিলাম, আমি একটা ক্লিনিক্যাল রিসার্চ ট্রায়াল কোর্স করেছিলাম, 18 ক্রেডিটের একটা ম্যানেজমেন্ট কোর্স করেছিলাম এখানে, রেগুলার পোস্টডক করার পরেও বিকেল 5টা থেকে রাত 9টা অবধি ক্লাস হতো। তখন শিবম অনেক ছোট ছিল। সেই ডিফিকাল্ট টাইমেও কিন্তু আমি একটা কোর্স করেছিলাম ইউনিভার্সিটিতে, এখানে 18 ক্রেডিটের, মানে আর 18 ক্রেডিট করলে এখানে মাস্টার ডিগ্রি হয়ে যায়, মানে মাস্টার ডিগ্রির যে 40 ক্রেডিট হয় এখানে 36 ক্রেডিট হয়, মানে হাফ মাস্টার ডিগ্রি ওটা একটা করেছিলাম। তো তখন থেকে আমার মনের মধ্যে এই হেলথ রিলেটেড ইনফরমেশান, এর অথেন্টিসিটি, এটার উপর আমার একটা মানসিক একটা জাগরণ হয়। তখন দেখা একটা ওয়েবসাইট ফর্ম করে নিজে করলাম, দিয়ে লিখতে শুরু করলাম। সেই লেখা থেকে তারপর বাংলাতে নিয়ে এলাম। বাংলাতে নিয়ে আসার জন্য যেহেতু আমার newcrat.com-টা আমেরিকার জন্য আমি তৈরি করেছিলাম, একটা করবো বলে একটা LLC করেছি, যেটা এখনও অ্যাক্টিভ না, আমি আস্তে আস্তে অ্যাক্টিভ হব। অনেকগুলো জিনিস ভাবছি, এখনও ঠিক ডিসিশন নিয়ে উঠতে পারিনি কোন ডিরেকশানে যাবো ওটাই। কিন্তু তখন আমি বাংলাটাই শুরু করলাম, তখন আমি টিম ফর্ম করলাম, দিয়ে বাংলা নিয়ে শুরু করলাম। তো এরকম করতে এই COVID-19 এলো, তখন আমি আমার লাইফে আসতে শুরু করলাম একটা দুটো করতে। প্রথম একটু কিছু বাংলা কথা বলতেও আমার একটু অসুবিধা হতো, আটকে যেত অনেক সময়। ইংরাজি টু বাংলা, বেসিক্যালি ইংরাজি টু বাংলা, সেইটাকেই বাংলাতে নিয়ে আসা অনেক সময় ডিফিকাল্ট হতো। এখন অতটা ডিফিকাল্ট আর হয় না। তো তার ফলে কি হয়, আমি এখন মানে অনেকটা ইমপ্রুভডও হয়ে গেছি বলতে পারেন। বলতে প্রথম দিকে যতটা একটু হয়তো জড়তা ছিল, এখন আর সেই জড়তাটা অনেকটা নেই। আপনাদের সঙ্গে ইন্টারাকশান করতে এখন অনেকটা জড়তাটা কেটে গেছে। আর আমি এই ন্যাচারাল ওয়েতেই আসি। সো আমি নতুন করে যে একটু অন্যভাবে আসবো সেটাও ভাবি না। তো যাই হোক, এটা আমার সম্পূর্ণ একটা কোনো ব্যবসায়িক এন্টিটি না। স্টিল নিউক্র্যাট হেলথ যে ওয়েবসাইটটা আমার পার্সোনাল ব্লগ হিসাবে চলে। আমার এর মধ্যে কোনো যে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা কোনোদিন নিশ্চয়ই দেখেননি। শুধু নিউক্র্যাট হেলথ হাবের কিছু পয়েন্ট লেখা থাকে, যেহেতু ওটা আমরা একটা স্টার্ট আপ ডেভেলপ করছি, তার ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করি। আপনারা কোনোদিন নিশ্চয়ই আমার কোনো অ্যাডে কোনো গুগল অ্যাড দেখেননি বা কোনো কিছু দেখেননি, আপনারা কোনোদিন পাবেনও না। আমার গুগল অ্যাড থেকে 5 পয়সা রোজগার করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি যেটা এনেছিলাম সম্পূর্ণ আমি নিজে এনেছি, এবং সেটা সবটাই হচ্ছে সোসাইটিকে রিটার্ন। লেটস ডু সামথিং এলস। আমি এখানে অ্যাজ এ গবেষক কাজ করছি। আগামী দিনে যে চাকরি করছি আরও বড় চাকরি করব, তারপরে আরও বড় চাকরি করব। যেমন প্রত্যেকের কেরিয়ার ডেভেলপমেন্ট হয় ফেজ বাই ফেজ, আমিও ফেজ বাই ফেজ এসেছি। প্রথমে পোস্টডক করেছি, পোস্টডক করে রিসার্চ অ্যাসোসিয়েট, তারপর রিসার্চ ইনস্ট্রাক্টর, এটাকে বলে জুনিয়র ফ্যাকাল্টি। তারপর আমি হয়তো কোনো কোম্পানিতে চাকরি করব বা কোথাও নেক্সট ফেজে যাব। তো এটা রুটিন প্রসিডিওর। ইন অ্যাডিশন অফ দ্যাট, এটা আমার একটা অ্যাডিশনাল বলতে পারেন যে অনেকের যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এটা আমার ছিল, যে হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস নিয়ে আসা। সো তখন আস্তে আস্তে অনেক টিম যোগ হতে থাকলো। যখন আমার একার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব হচ্ছিল না একার পক্ষে, তখন আমার অনেকে টিমে যোগ হলো, অনেকে লিখতো, যাদেরকে আমি পে করতাম, তাদেরকে লিখাতাম বিভিন্ন রকম যেগুলো দরকার সেগুলোকে দিয়ে ম্যানেজমেন্ট শুরু করলাম। তারপর আস্তে আস্তে হঠাৎ করে এই প্যান্ডামিকের আগে যখন সেই ডাক্তার ক্রাইসিসটা শুরু হলো, যে ডাক্তারদের, তখন আমার মাথায় এলো যে আমি যদি একটা স্টার্ট আপ করি, তা এবং সেটা যদি ডক্টরস প্ল্যাটফর্ম দিয়ে স্টার্ট করি এবং ভবিষ্যতে হিউম্যানি সাপোর্টটা গড়ে তোলা যায়, সেই নিয়ে আমার তখন চিন্তাভাবনা শুরু হলো 1 বছর আগে। তখন আমি এই স্টার্ট আপের ফরমেশনের দিকে এগোলাম। তারপর কিছু সামাজিক ক্ষেত্রে, নিজের ক্ষেত্রেও দেখলাম, যেমন আমার মা যখন অসুস্থ ছিল একটা লোক পেলাম না, আরেকজনের ক্ষেত্রেও দেখলাম যে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। তখন বুঝলাম যে আমাদের মানে বেসিক্যালি জব এম্পাওয়ারমেন্টের প্রচুর জায়গা আছে, কিন্তু সেরকম স্কিলড কিছু নেই, যে স্কিলড প্রফেশনাল বা কাউকে চাইলে পাওয়া যাবে এরকম নেই। আছে, সেগুলো হয়তো অতটা মানে অথেন্টিক না বা স্কিলফুল না।
সো তখন থেকেই আমার মাথার মধ্যে এটা ঘুরতে 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 আজকে যে স্টার্ট আপটা আমি ভেবেছি যে হিউম্যানি সাপোর্ট একটা চেন তৈরি করব নতুনভাবে, এটা কিন্তু একদম পুরো সমাজের যে গ্যাপটা রয়েছে, সার্ভিস আছে, অথেন্টিসিটি খুব কম, সেই গ্যাপটা কিভাবে ফিল আপ করবো, আমি যে ডিরেকশানেই যাই না কেন সেইটাই আমার কাছে এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এবং সেই লক্ষ্যেই আমি এগোচ্ছি। এবং সেই জন্যই এই নতুন আমাদের যে এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামগুলো যেগুলো শুরু করেছি, যে প্রোগ্রামগুলোকে দিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা জবের এম্পাওয়ারমেন্ট তৈরি করার চেষ্টা করছি। তো বেসিক্যালি আমার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা আজকে সবাইকার প্রচেষ্টা হয়েই দাঁড়াবে আলটিমেটলি। কারণ যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আছেন, মানে আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই আমি সবাইকে পেয়েছি, যারা হেলথ সেক্টরেও প্রায় 50 জন মতো এন্টারপ্রিনর আমার সাথে যুক্ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আবার ফুড নিয়েও প্রায় 50 জনের মতো পজিটিভ পেয়েছি। তো যারা যুক্ত হয়েছেন তারা আমার সাথে পার্সোনালি গুগল মিট করেন, তারা জানেন নিশ্চয়ই আমি এই কথাটাই যোগ দিই যে ভ্যালু, যে আমাদের এই ভ্যালুটা, উই হ্যাভ টু ব্রিং ব্যাক ভ্যালুস। সেই ভ্যালুটা যদি ফিরে আসে, যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আপনি যাই করুন না কেন আপনার প্রচেষ্টা সফল হবে। তো ঘটনা হচ্ছে সেই ভ্যালুটা ফিরিয়ে আনার প্রচেষ্টাই করছি এবং আমরা ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক, কারণ বুঝতেই পারছেন এটা আমার ক্ষেত্রেও নতুন, সম্পূর্ণ নতুন জগৎ, আমাকেও অনেক কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তো আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি হোস্টিংটা করতে হবে এবার, তারপর কিছু ট্রায়ালের জন্য যাবে। তো মোটামুটি জানুয়ারি মাসটা এইভাবেই যাবে, আর ফেব্রুয়ারি মাসে মোটামুটি এগুলো ট্রায়াল, বা কিছু ডাক্তারের সাথে কথাও বলেছি যারা হেল্প করবেন বলেছেন। সো তারা ট্রায়াল ভার্সানটা নিয়ে মানে শুরু করবেন, প্র্যাকটিস শুরু করবেন আমাদের অ্যাপটা। সো তখন থেকে আমরা বিভিন্ন ডাক্তারদের কাছে আমাদের প্রপোজালটা, আমাদের যেই টেকনোলজিটা আমরা ডেভেলপ করেছি সেই টেকনোলজিটা সেন্ড করতে শুরু করব, এবং তখন থেকে আমরা আস্তে আস্তে একটা করে আবার অন্য জগতের দিকে এগোবো, যখন আপনারা ঘরে বসি সমস্ত কিছু অ্যাভেলেবল পাবেন আর কি ডাক্তার হাতের কাছে। আরও অনেক এরকম নয় যে এটা সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম, অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি যদি জানতে চান আমি বলে দিতে পারি প্ল্যাটফর্মের নামগুলো। তারা আছে, তারা কয়েক বছর ধরে আছে এবং সেখানে লক্ষ লক্ষ ডাক্তারও আছে। আমার প্ল্যাটফর্মে 0 ডাক্তার রাইট নাও। তো আমরা যখন স্টার্ট করব তখন আস্তে আস্তে 0 থেকে 1, 1 থেকে 2, এইভাবেই আস্তে আস্তে এগোবে। তো ঘটনা হচ্ছে যে শুধু ডক্টর প্ল্যাটফর্মই যেমন অনেকে রেখেছে, আমার ক্ষেত্রে কিন্তু শুধু ডক্টর প্ল্যাটফর্মই থাকছে না, আমার আরও হোম বেস সার্ভিস, অনেক কিছু হোম বেস সার্ভিস থাকবে। যে হোম বেস সার্ভিসগুলো আপনারা পান না সার্ভিস ঠিক মতো, মানে বেসিক্যালি সাধারণ মানুষ পায় না, এলডারলি মানুষদের ক্ষেত্রে, বা কোনো বয়স্ক মানুষ যারা বিছানায় আছেন দিনের পর দিন, মাসের পর মাস, তাদের প্রপার সেবা করার মতো, ম্যানেজমেন্ট করার মতো, মানে বেসিক হোম কেয়ার ম্যানেজমেন্ট করার মতো কাউকে পাওয়া যায় না, রাইট? তো সেইগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, সেই প্রবলেমগুলোকে আমরা অ্যাড্রেস করেছি, এবং সেই প্রবলেমগুলোকে দিয়ে একটা হিউম্যান এম্পাওয়ারমেন্ট তৈরি করার, মানে কাজের জগৎ তৈরি করার চেষ্টা করছি। এবং সেটা একটা বিশাল বড় একটা এক্সটেন্ডেড ফিল্ড, যেখানে খুব যারা মাধ্যমিক পাস বা এইচএস পাস বা যারা কোনো কিছু করা কোনোদিন ভাবেনি, তারাও কিন্তু একটা বিশাল এনগেজমেন্টের মাধ্যমে একটা রোজগারের জায়গা পাবে। আমি সেই দিকটা তুলে ধরতে চাইছি। এবং অবশ্যই নিউক্লিয়ার হেলথের সাথে যারা অ্যাসোসিয়েটেড হয়ে কাজ করবে, একটা জিনিস আমি একদম শিওর, যে উইল ব্রিং ব্যাক ভ্যালুস অ্যান্ড রেসপেক্ট। যে যারা কাজ করবে, কারো বাড়িতে হোম কেয়ার ম্যানেজমেন্টই করুক, আমরা ট্রেনিং দেবো তাদেরকে, অবশ্য দে উইল গেট রেসপেক্ট। কারণ আমরা সেইভাবেই কিন্তু আমাদের যখন যে কমিউনিকেশনগুলো হবে কোনো ক্লায়েন্টের সাথে, সেইভাবেই কিন্তু আমরা তৈরি হব। তো এইগুলো দেখুন, আমি এখনো কোনোদিন কোনো ব্যবসা করিনি, বিজনেস মডেল করিনি, কিন্তু একটা স্টার্ট আপ করতে গেলে যে জিনিসটা আমি বুঝেছি, আমাদের রেভিনিউটা কিন্তু আমাদের রাখতেই হবে। একটা রেভিনিউ অপশানের সাথে এই হিউম্যানি সাপোর্ট বা আপনার অথেন্টিসিটি আর হচ্ছে যেটা থাকবে ভ্যালু, এইগুলোকে নিয়ে আসতে হবে, এবং সেইগুলোকে আমি নিয়ে আসছি। আর রেভিনিউ মডেল যদি না থাকে, আপনার স্টার্ট আপ কোনোদিন নেক্সট স্টেজে পৌঁছাবে না। তো সেই রেভিনিউ মডেল আমাদের আছে, একটা সার্ভিস দিলে তার জন্য একটা চার্জ, সেটা তো নিতেই হবে। যে যাবে সার্ভিস দিতে, তাকে আপনি পয়সা কোথা থেকে দেবেন? যে হোম কেয়ার ম্যানেজমেন্ট করবে, রাইট? সো তাদের তো আমাদের যার ক্লায়েন্ট, তার কাছ থেকে তো সার্ভিস ফিজ নিতেই হবে। সেটাই রেভিনিউ মডেল। রেভিনিউ মডেল অন্য কিছু না, সেটাই রেভিনিউ মডেল। তো এভরি স্টার্ট আপ হ্যাজ এ রেভিনিউ মডেল।
তো আমি আগামী দিনে আপনাদের কাছে, আপনারা অনেকে, মানে আমি এটা হেলথ সেক্টর হোক বা আমার ফুড হাবই হোক, এটা বাদে আমি অন্যদেরকে সবসময় এখন এনকারেজ করার চেষ্টা করব যে যারা যে ফিল্ডে যাদের প্যাশন আছে, আমার যেমন ফিল্ড ছিল হেলথ রিলেটেড প্যাশন, রাইট? আমি একজন পোস্ট ডক হয়ে প্রিক্লিনিক্যাল রিসার্চ করতাম, মানে ইঁদুর মাইস এদের উপর রিসার্চ করি, আমি করি ইঁদুর মাইসের ওপর, সেলের ওপর, সেল কালচার করে রিসার্চ করি, এইগুলো হচ্ছে প্রিক্লিনিক্যাল রিসার্চ। তো ঘটনা হচ্ছে, তা আমার তখন জানার একটা ইচ্ছা হলো যে ক্লিনিক্যাল রিসার্চ কি। তখন আমি ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজমেন্টের ওপর, ক্লিনিক্যাল রিসার্চের ওপর আমি একটা কোর্স করলাম। তখন আমি জানলাম, যখন ওটা জানা হলো যে ক্লিনিক্যাল রিসার্চটা কি, তখন আমি একটা কি করলাম যে একটা হেলথ রিলেটেড তৈরি করলাম, মানে এটা আমার প্যাশান, এই দিকটা হয়ে গেল আমার প্যাশানের সাথে। তাহলে আপনারা প্রত্যেকে, আপনাদের অনেকের প্যাশান আলাদা হতে পারে, কিন্তু সেই প্যাশানটাকেই আপনারা আগামী দিনে একটা ব্র্যান্ড বানিয়ে ফেলুন। যার যে প্যাশানটা আছে, আপনাদের প্রত্যেকের কারো না কারো কিছু প্যাশান আছে, কিছু করেন, যেভাবেই করেন পারফেক্ট হচ্ছে ভাববেন না। যদি আপনি ভাবেন যে আমার পারফেকশন চাই আজকেই, একদম ভুল ভাবছেন, কোনোদিন শুরু করতে পারবেন না। আপনি যেমন আছেন স্টার্ট করুন, আপনার যে প্যাশন আছে সেটা নিয়ে স্টার্ট করুন। পারফেকশন হচ্ছে বাই ডিফল্ট একটা জিনিস, উইথ টাইম এটা আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, ঠিক আছে? তো আপনারা সেইটার উপর একটা ব্র্যান্ডিং স্টার্ট করুন। আর এখন সোশ্যাল মিডিয়া দেখুন, সোশ্যাল মিডিয়া জিরো ইনভেস্ট, কোনো খরচ নেই। সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে নিজস্ব যে ফিল্ডে এক্সপার্ট তার উপরে কিছু কাজ শুরু করুন, ব্র্যান্ডিং স্টার্ট করুন। অটোমেটিক্যালি আপনি আস্তে 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 ঠিক ভাবতে পারবেন হাউ টু কিছু একটা করা যায়, তখন দেখবেন করতে পারবেন। তো এইভাবে নিজেদেরকে এনরিচ করুন, নিজেদেরকে আজকে মানে আজকের হচ্ছে কি টেকনোলজি বেসড দিন আগামী দিনে আসছে, আপনাদের প্রত্যেককে কিন্তু টেকনোলজি বেসড কিছু না কিছু করতে হবে। যারা করতে চান, অফকোর্স সবাই করতে চায় না, যারা করতে চান তারা কিন্তু ভাবতে পারেন এভাবে। তো নতুন বছরে, এই বছরে বেসিক্যালি আমি আপনাদের এম্পাওয়ারমেন্ট শুধু নিউক্লিয়ার হেলথের সঙ্গেই নয়, আপনারা নিউক্লিয়ার হেলথ জয়েন নাও করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। আপনারা যে ফিল্ডে আছেন, আপনি যদি এখন ভাবেন যে আগের দিন যেটা বললাম যে ভালো বুনতে পারেন, বা আপনি সেলাই করতে পারেন, ভালো ভালো সেলাই করতে পারেন, ভাবুন যে আপনি একটা ডিজাইন, একজনের সাথে হাত মেলান যে ভালো ডিজাইন করতে পারে, যে একটা ভালো ডিজাইন করে একটা প্রোডাক্ট বার করুন, একটা দুটো করে সেল করুন। দেখুন সেইটাই যখন ইন্টিগ্রেট করে বড় করবেন, দেখবেন একটা ব্যবসা, বড় ব্যবসা দাঁড়িয়ে গেছে আপনার। একজনকে সেল করবেন, সেইটা একজন দেখবে, দুজন দেখবে, সেইটাই ব্যবসা দাঁড়িয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট, তবে কোলাবোরেশনটা খুব কেয়ারফুলি করতে হয়। যেমন আমি যে নিউক্লিয়ার হেলথ অ্যাম্প্লিকন ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন করেছি, যে ভদ্রমহিলার কথা বারবার বলি, উনি প্রচণ্ড গুণী এবং সম্মানীয়, আমার চেয়ে অনেক সিনিয়র। উনি জাপান থেকে পিএইচডি করেছিলেন প্যাথোলজির উপরে, হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকা থেকে পোস্টডক করে গেছেন। তারপর উনি ওখানে দেশের জন্য, মানে দেশে ফিরতে চেয়েছেন এবং দেশে গিয়ে কিছু কাজ করছেন আর কি। উনি ইনস্টিটিউট করেছেন, উনি ডায়াগনস্টিক সেন্টার করেছেন, ওনার কিছু ফাউন্ডেশন আছে, উনি বহু ভালো ভালো কাজও করেন। তো ঘটনা হচ্ছে যে ওনার সাথে আমি কোলাবোরেশনটা করেছি, আমরা যে হেলথ কেয়ার ইনস্টিটিউট করেছি, যেখানে এই যে হোম কেয়ার ম্যানেজমেন্টের একটা কোর্স করাবো, সেখানেও কিন্তু ওনার সাথে আমি হাত মিলিয়েছি। কারণ আপনাকে কোলাবোরেশনটা কার সাথে করছেন সেটাও কিন্তু প্রথমে খুব ভাবনা চিন্তা করে করবেন। তো যাই হোক, আমি এটুকুনি বলতে চাই যে নতুন বছরে নিউক্লিয়ার হেলথ আপনাদের কাছে কিন্তু শুধু অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে আসবে না, আগামী দিনে এম্পাওয়ারমেন্ট অফ, মানে বেসিক্যালি আপনাদেরকে ডিরেকশনও দেখাবো, জবের ক্ষেত্রে দেখাবো, কাজের ক্ষেত্রে দেখাবো। আমার যে এক্সপিরিয়েন্স, আমি যে একটা স্টার্ট আপ করতে গিয়ে কত ধরনের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা দিন পেয়েছি, প্রত্যেকটা দিন গেন করেছি, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। এবং আপনারা যদি আমাকে ফলো করেন, তাহলে আপনাদের যা প্যাশান আছে, সেই প্যাশান দিয়ে কিছু না কিছু স্টার্ট করুন, কিছু না কিছু জাস্ট স্টার্ট। 1 বছর 2 বছর পর 3 বছর পর দেখবেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে ইউ ক্যান ডু সামথিং, যেটা আপনি কোনোদিন ভাবতে পারতেন না। সবটাই হচ্ছে উইল পাওয়ার, মাইন্ড পাওয়ার, আর হচ্ছে একটা রাস্তা খোঁজার চেষ্টা। আপনি চেষ্টা করুন, দেখবেন রাস্তা বেরিয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। মধুশ্রী মণ্ডল, এই প্যান্ডামিকে আপনির ওপর কথায় মেনে চলছি, আমি নিউজ দেখি না। আপনারা নিউজ দেখবেন না কেন? নিউজ দেখুন, লিমিটেড করুন। নিউজে আমি যেটা দেখলাম আগের দিন, একটা খুব বড় নিউজ বলছি শুনুন।
যখন প্রথম আমি একটা নিউজ দেখলাম যে যিনি বলছেন নিউজে তিনি পরিষ্কার বলছেন, ধরুন একটা সায়েন্টিস্টকে বা ডাক্তারকে বলেছে যে এই নতুন স্ট্রেন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, কলকাতাতে পাওয়া গেছে। কিন্তু যে রিপোর্ট বলছে সে বলছে তাহলে এই নতুন স্ট্রেন কি বিপদ আনতে পারে, সেটা তো ভয়ানক হতে পারে। মানে দুটো একদম কন্ট্রাডিক্টরি। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে বলছে মানে সো ইউ উইল বি কনফিউজড। যে ডাক্তারকে দিয়ে বলাচ্ছে, নিউজে যেমন বলায় না যে এ বলে ও বলে, সে বলছে কোনো স্ট্রেন নেই, হি ইজ ডুইং এ গুড জব, মানে একদম অ্যাজ এ সায়েন্টিস্ট হয়ে বা একজন ডাক্তার হয়ে তার একদম ঠিক কথা বলছেন, আমি এটা পুরো ফলো করলাম। কিন্তু যে অ্যাঙ্কারিং করছে সে পুরো ভুল তথ্য দিয়ে যাচ্ছে। তো এইভাবে মিস ইনফরমেশনগুলো ছড়ায়। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখবেন, এরকম নয় যে আপনাদের নিউক্লিয়ার হেলথ দেখতে হবে। আমি সবসময় বলি যে আপনারা আসুন, দিনে 10 মিনিট 5 মিনিট করে আসুন। আপনারা যে লাইভ দেখছেন, আজ অনেকক্ষণ নিচ্ছি নতুন বছরে এক্সাইটেড ভারতের এই খবরটার পরে। তারপর তো কোথা থেকে কোথায় চলে গেলাম আমি নিজেই জানি না। চলে গেলাম আমরা স্টার্ট আপ ফরমেশন, চলে গেলাম আপনাদের মোটিভেট করতে, যে একটা ডিরেকশন রাস্তা দেখানোর চেষ্টা করলাম। তো ঘটনা হচ্ছে আমি এরকমই। তো আমি এইভাবেই আপনাদের কাছে আসতে চাই আগামী দিনে। নিউক্লিয়ার হেলথ হাব আগামী দিনে যে খুব বড় জায়গায় যাবে আমি খুব আশাবাদী। কেন বলছি, যে আমি এখনো কিছুই করিনি, কোম্পানি রেজিস্ট্রেশন পর্বে রয়েছে, আমার অ্যাপ ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমি এখনো লঞ্চ করিনি। কিন্তু আমি যে ব্র্যান্ডিংটা বানিয়েছি, এই আমেরিকাতে বলুন, ধরুন নিউক্লিয়ার হেলথ আমাদের আমেরিকাতেও বহু ফেসবুক গ্রুপ আছে, সায়েন্টিস্টদের মহলের গ্রুপ আছে, আমরা শেয়ার করি সেখানে। বহু মানুষ আজকে নিউক্লিয়ার হেলথটাকে চেনে। ধরুন বহু আদার গ্রুপ আছে যেখানে ইন্ডিয়ান সায়েন্স বলুন, এই সায়েন্স বলুন, যেখানে আমরা নিউক্লিয়ার হেলথের পোস্ট শেয়ার করি। যে পোস্টটা আমরা এখানে করি সেখানে শেয়ার করি, সেখানে বহু জায়গায় কিন্তু নিউক্লিয়ার হেলথ এই ব্র্যান্ডিংটা পৌঁছে গেছে। এটাকে বলে ব্র্যান্ডিং। এই কারণেই আপনাদের বললাম, আপনারা যে যেখানে স্পেশালিটি আছে, ব্র্যান্ডিংটা আপনাদের স্টার্ট করুন, কিছু না কিছু স্টার্ট করুন। সেটাই হলো আপনাদের ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটাই আপনাদেরকে ভ্যালু সৃষ্টি করবে। তখনই দেখবেন আপনি যে ডিরেকশনে কিছু করতে চান, এটা খুব ভালো কাজ করছেন। তো যাই হোক, আগামী দিনে আমরা দেখতে চাই যে আপনারা নতুন নতুন কিছু করছেন, যারা কিছু করতে চান। সুখমিত্র, করোনা কিন্তু আমাদের একটা উপহার দিয়েছে, সেটা হচ্ছে আপনি ডক্টর বিশ্বক বোস। আমি লাইফে কিন্তু করোনা থেকে এসেছি, এবং এই নতুন ডিরেকশনটা, এটা বলতে পারেন যে সেই সময় বিভিন্ন ডাক্তার পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন যে মানে আমি যতবার এসেছি সেইটা থেকে কিন্তু আমাকে একটা মোটিভেট করেছিল যে যদি একটা খুব অন্য ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং আমাদের পশ্চিমবঙ্গের ডিজিটাল হেলথটাকে নিয়ে আসা যায়। তো সেটাও আমার একটা কারণ বলতে পারেন যে কিভাবে আমি ডিরেকশনটা পেলাম। তো চলতে চলতেই আমি এই যে কথাটা একটু আগে বললাম, যে আপনি শুরু করুন, দেখবেন ঠিক পথ যদি খোঁজার মানসিকতা থাকে, আপনি ঠিক পথ কিছু না কিছু ডিরেকশন পেয়ে যাবেন, আপনি যেটা দিয়ে স্টার্ট করছেন। রীতা পাল, আমি খুব নেগেটিভে চলে গিয়েছিলাম, কিন্তু অনেক শুনতে পজিটিভ হয়ে গেছি দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি ফর্চুনেট যে অ্যাটলিস্ট আপনি পজিটিভ এসছেন। অফকোর্স উই হ্যাভ টু স্টে পজিটিভ অলওয়েজ, এভরিহোয়ার। আমি যখন এখানে 2009 এলাম, আমার বাবা তখন হার্টের পেশেন্ট ছিল, ডবল পেসমেকার বসেছিল। আমি ইন্ডিয়াতে যখন ছিলাম তখন আমি নিজে হাতে আর কি, তখন স্টুডেন্ট ছিলাম, পিএইচডি তো তখন হয়েছিল। আমি যখন পিএইচডি করতে এখানে এলাম, 4 মাসের মাথায় বাবা মারা গেল, আমি ফিরতে পারলাম না। সো লাইফে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসে, আমি তখন ফিরে যেতে পারলাম না 4 মাসের মধ্যে, রাইট। আমি এক বছরের মাথায় ফিরলাম ইন্ডিয়ায়, গিয়ে বাবার কাজ করলাম, যদি আমার ভাই ছিল তারা কাজ করেছিল বাবা। তো ঘটনা হচ্ছে লাইফে আমাদের আনসার্টেনটি থাকে, বহু এপিসোড ঘটে যে এপিসোডগুলো আমাদের মেনে নিতে হয়, কিন্তু আমাদের লাইফের পজিটিভিটি নিয়ে এসে আবার আগামী দিনে এগিয়ে যেতে হয়। এটাই আমাদের লাইফ। তাহলে আমরাও আমাদের সমস্ত স্ট্রেস, আমাদের প্রবলেম জয় করে আমরা আগামী দিনে নতুনভাবে বাঁচবো, নতুনভাবে নিজেকে গড়ে তুলব প্রতি মুহূর্তে। সেটাই হবে আমাদের পজিটিভ চ্যালেঞ্জ। তাই এই বছরটা আমরা পজিটিভ চ্যালেঞ্জ দিয়ে স্টার্ট করলাম। আমার ক্ষেত্রেও চ্যালেঞ্জ, নিউক্লিয়ার হেলথ হাবের ক্ষেত্রেও চ্যালেঞ্জ, আপনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসি, আমরা অনেকক্ষণ গল্প করলাম, আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমি আসবো, আমার ফোনের চার্জটাও প্রায় শেষের দিকে, হট করে হয়তো কেটে যাবে। ভালো থাকবেন, নমস্কার।